ভেরি গুড ইভিনিং টু অল। তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা ভালোই আছো এবং তোমরা ঘরে প্রিপারেশন খুব ভালোভাবে করছো। আর তোমরা এটাও জানো যে তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য আমরা ক্লাস শুরু করে দিয়েছি। এই যে ক্লাসটা, এটা হবে আমাদের ক্লাস নাম্বার 6। এর আগে আমরা 5 নাম্বার ক্লাসে কি করিয়েছি, এখানে ফান্ডামেন্টাল যে আমাদের রাইটস রয়েছে, 6টি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটসের উপরে কি কি এমসিকিউ, কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লেন করেছি এবং তোমাদেরকে দিয়েছি এবং আশা করি তোমরা সকলেই নোট করে নিয়েছো। এর আগে 4 নাম্বার ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটস এবং ল্যান্ড রাইটস, যে আমাদের এটা বর্তমানে লিগ্যাল রাইটস, সেটার উপরে ডিটেলস ক্লাস করিয়েছি। চলো, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে কি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমাত্মক নীতি, মানে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট এবং নাগরিকদের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। এই দুটা টপিকের উপর আমরা ডিটেলস আলোচনা করব এবং এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করে দেব। যে এমসিকিউগুলি বিভিন্ন এক্সামে এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওই এমসিকিউগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং নোট করে নাও। প্রত্যেকদিন আমাদের ক্লাস রাত্রি 7টার সময় আসছে, অবশ্যই অ্যাটেন্ড করবে। চলো, তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা এসএসসি, এমটিএস, সিজিএল, হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, ডেন্টাল কলেজ, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন রেলওয়ে এনটিপিসি, আরপিএফ এর প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট আপডেটেড নোট। এবং তোমরা এটাও জানো, কর্মবার্তা অনলাইনে আমরা সবসময় নোটের কোয়ালিটি কতটুকু বেটার করা যায়, কিভাবে তোমাদেরকে বেশি থেকে বেশি কমন দেওয়া যায়, সেটাই আমাদের চেষ্টা থাকে এবং আমরা সেই অনুসারে নোটগুলো রেডি করেছি। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। তোমরা লোকালিটিতে এতটুকু খবর নিয়ে নাও যে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোট কতটুকু সাকসেস পেয়েছে, কর্মবার্তা অনলাইন নোট। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটি চার্ট তোমাদের সামনে তুলে ধরছি, যেখানে তার আগে তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই জানো, যখন আমাদের ভারত 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান যখন কার্যকর হয়েছিল, তখন আমাদের সংবিধানের 395টি আর্টিকেল ছিল। 395টি আর্টিকেল ছিল, 22টি পার্ট ছিল এবং 8টি শিডিউল ছিল। বর্তমানে 2024-এ এসে দাঁড়িয়ে 480টিরও বেশি আর্টিকেল রয়েছে, 25টি পার্ট রয়েছে এবং 12টি শিডিউল রয়েছে। ঠিক আছে, এর মধ্যে আজকে যে আমরা দুটি টপিক তোমাদের সামনে তুলে ধরছি, একটি হলো ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট এবং অপরটি হলো ফান্ডামেন্টালস ডিউটি। ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট, এটা আমাদের পার্ট নাম্বার 4 এর আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে ভারতীয় সংবিধানের বর্ণিত রয়েছে। কি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে বর্ণিত রয়েছে এবং পার্ট নাম্বার 4 এর 51A আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটি, আমাদের যে মৌলিক কর্তব্য, সেটা বর্ণিত রয়েছে। আমরা ডিটেলসে যাচ্ছি, ডিটেলস আলোচনা করছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং ডিটেলস যখন তোমরা শুনবে এবং এমসিকিউ গুলো পেয়ে যাবে, তখন তোমাদের মাথায় গেঁথে যাবে। আশা করি তোমাদের কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, চলো 1 নাম্বার যে এমসিকিউটা, এটা কি রাখা হয়েছে, ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেটের কথা বলা হয়েছে, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সকলে নোট করে নাও কিন্তু কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো সঠিক উত্তর এখানে হবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, যাকে বলা হয় ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ঠিক আছে, এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটি ভারতের সংবিধানের কোথায় বর্ণিত রয়েছে? এক্ষুনি বললাম, পার্ট 4-এ 36 থেকে 51 নং আর্টিকেলে বর্ণিত রয়েছে। ঠিক না? কোশ্চেন কিন্তু এই ধরনের আসে যে ডিএসপি ভারতের সংবিধানের কত নং পার্টে বর্ণিত রয়েছে, তাহলে পার্ট 4-এ বলবে। যদি বলে কত নং আর্টিকেলে বর্ণিত রয়েছে, তাহলে 36 থেকে 51 নং আর্টিকেলে বর্ণিত রয়েছে।
ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার যে ক্লাসটা আমরা করেছি, 3 নাম্বার ক্লাসে তোমাদেরকে আমি একটি চার্ট দিয়ে দিয়েছিলাম যেখানে কোন দেশ থেকে কি অনুকরণ করা হয়েছে ভারতীয় সংবিধানের, ওই চার্টটা তোমাদেরকে আমি বলেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখার জন্য। আশা করি সকলে রেখেছো। ওই চার্টটা ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে এখান থেকে 1 থেকে 2 নাম্বার তুমি পাবেই এনি কম্পিটিটিভ এক্সামে। এতটুকু তোমাদেরকে আমি মানে বলতে পারি, এতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। ঠিক আছে, চলো। আর যারা নাওনি 3 নাম্বার ক্লাসে আমাদের যাও, একটি প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে আমি বানিয়ে দিয়েছি, সেই 3 নাম্বার ক্লাসটি দেখে চারটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। 2 নাম্বার কোশ্চেনটা কি দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত রয়েছে? কি ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনা, যে আমাদের রাষ্ট্র যে পরিচালনা যে নির্দেশাত্মক নীতি এগুলো বর্ণিত রয়েছে? তাহলে সঠিক উত্তর হবে পার্ট 4 এ। ঠিক আছে, পার্ট 4 এ। এক্ষুনি আমি বললাম পার্ট 4 এ 36 থেকে 51 নং আর্টিকেলে, ঠিক না? এক্ষুনি জাস্ট বললাম। চলো নেক্সট যে কোশ্চেনটা আমাদের 3 নাম্বার কোশ্চেন, সংবিধানের কোন অংশে কল্যাণমূলক রাষ্ট্র, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ধারণাটি বর্ণিত রয়েছে? কল্যাণমূলক রাষ্ট্র ধারণাটি বর্ণিত রয়েছে সংবিধানের কোন অংশে? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পরিচালনার নির্দেশাত্মক নীতি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য ম্যানেজমেন্টে রয়েছে সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার নীতিটা। ঠিক আছে, এটা ডিএসপির মধ্যে মেনশন রয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন, সংবিধানের, আচ্ছা তোমাদেরকে বলে দিই, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো কিন্তু আমরা ডিএসপি থেকে করাচ্ছি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি থেকে করছি, নেক্সট করাবো ফান্ডামেন্টাল ডিউটি থেকে। ঠিক আছে, চলো 4 নাম্বার কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে? মানে বিচার যে ব্যবস্থা, জুডিশিয়াল ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা রাখা হয়েছে। যদি শাসন ব্যবস্থা থেকে আলাদা না রাখা হয় তাহলে কিন্তু জুডিশিয়াল যে পার্টটা, বিচার বিভাগীয় পার্টটা কিন্তু মানে এটা কি বলবো, একটা মানে আবদ্ধর মধ্যে পড়ে যাবে, তাহলে একটা প্রেসারে থাকবে, তাহলে মানে সঠিক জাজমেন্ট কিন্তু বের হওয়া মুশকিল হবে। বাট এখানে কি করা হয়েছে, আমাদের সংবিধানে যে জুডিশিয়াল পার্টটাকে, বিচার বিভাগটাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে। তাহলে সংবিধানের কত নং ধারা অনুসারে এটা করা হয়েছে? এটা সংবিধানের ধারা 50 মানে আর্টিকেল 50 অনুসারে করা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেন, ডাইরেক্ট প্রিন্সিপাল আর জাস্ট লাইক এ চেক অন ব্যাংক পেয়েবল এট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক উক্তিটি নিম্নের কে করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পার্সন, উনি যে দেখেছো ছবিতে, উনি করেছিলেন। কে উনি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে প্রফেসর কে টি শাহ। প্রফেসর কে টি শাহ এই উক্তিটি করেছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা আসে। ঠিক আছে, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট থেকে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নাম্বার কোশ্চেন, একই কাজে স্ত্রী পুরুষের সমপরিমাণ বেতন সংবিধানের কত ধারায় বর্ণিত রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, মানে একই কাজে স্ত্রী পুরুষদের বেতন সমান, এটা সংবিধানের কত নং ধারাতে উল্লেখ রয়েছে? এটা সংবিধানের ধারা 39 উল্লেখ রয়েছে। ঠিক আছে, আর্টিকেল 39 উল্লেখ রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখবে একদম মানে অনেকবার এসেছে এই কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সমস্ত নাগরিকের জন্য অনুরূপ আইনি ব্যবস্থা, ইউনিফর্ম সিভিল কোড যাকে বলা হয়, কোন ধারায় বর্ণিত রয়েছে? বা কোশ্চেন তোমাদের আসতে পারে, ইউনিফর্ম সিভিল কোড ফর অল সিটিজেন ইজ ডিজায়ার্ড ইন হুইচ আর্টিকেল বা ডেসক্রাইব ইন হুইচ আর্টিকেল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল সিতে রয়েছে, আর্টিকেল 44 এ রয়েছে। ঠিক আছে, সমস্ত নাগরিকদের জন্য অনুরূপ আইনি ব্যবস্থা, ইউনিফর্ম সিভিল কোড কোন ধারায় রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য অল সিটিজেন টু ডেসক্রাইব ইন হুইচ আর্টিকেল? আর্টিকেল 44। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড। ওকে, দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা, মৌলিক কর্তব্য। পরবর্তী সময়ে মৌলিক কর্তব্যের উপরে এমসিকিউ দেখবো। মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টালস ডিউটি বলতে কি? দেখো, মৌলিক কর্তব্য বলতে যেমন আমাদের মৌলিক কর্তব্য তোমাদেরকে আমি বলি, যেমন তোমাদের মা বাবা ছোট দিন, আমাদের মা বাবা আমাদের ছোট থেকে বড় করেছে, লালন পালন করে বড় করেছে। এখন আমাদের মৌলিক কর্তব্য বা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, আমাদের নৈতিক কর্তব্য হলো কি, মা বাবাকে আমরা একটি এমপ্লয়ি হয়ে চাকরি বাকরি করে পয়সা ইনকাম করে মা বাবাকেও আমরা ভালো করে যত্ন সেবা করব এবং মা বাবাকেও আমরা সঠিক মর্যাদা দেব। এটা আমাদের কিন্তু একটি নৈতিক কর্তব্য বা মৌলিক কর্তব্য।
ফান্ডামেন্টালস ডিউটি। ঠিক আছে, এখানে এটা বলা হয়েছে, দেখো মৌলিক কর্তব্য হলো জনগণের নৈতিক দায়িত্ববোধ, এটা আমাদের একটি দায়িত্ববোধ, হিউম্যানিটি, যে নাগরিকদের দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং ঐক্য স্থাপন করা মৌলিক কর্তব্যের মূল লক্ষ্য। মূল সংবিধানে 10টি মৌলিক কর্তব্য ছিল, মানে ভারতের সংবিধানে প্রথম কয়টি মৌলিক কর্তব্য ছিল? 10টি মৌলিক কর্তব্য ছিল। যখন 1976 সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যখন সংযোজিত হয়, তখন মৌলিক কর্তব্য লেখা হয়েছিল কয়টি? 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছিল, যেটা পার্ট নাম্বার আমি বললাম পার্ট নাম্বার 4A তে রয়েছে। কত নাম্বার? পার্ট নাম্বার 4A তে রয়েছে। এবং যদি আমরা বলি বর্তমান সময়ে ভারতের সংবিধানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য রয়েছে কয়টি? 11টি। ঠিক আছে, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। হ্যাঁ, যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য অনুযায়ী বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের সংবিধানের 11 নম্বর মৌলিক কর্তব্য কোনটি? বা তোমাদের কোশ্চেন আসতে পারে যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, এটি কত নম্বর মৌলিক কর্তব্য? তাহলে এটা 11 নম্বর মৌলিক কর্তব্য। বা কোশ্চেন আসতে পারে যে 11 নং মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কত সালে যুক্ত করা হয়েছে এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? তাহলে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন এটার উপর হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপর বলেছে এটি হলো মাতা পিতার মৌলিক কর্তব্য। কোনটি? যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে বা বিদ্যালয়ে পাঠাতে হবে, শিক্ষা দিতে হবে বাধ্যতামূলক। এটি কার মৌলিক কর্তব্য? এটি হলো মাতা পিতার মৌলিক কর্তব্য। ঠিক আছে, চলো কোশ্চেন এইভাবে আসতে পারে, মাতা পিতার একটি মৌলিক কর্তব্য কোনটি? ঠিক আছে, চলো মৌলিক কর্তব্যগুলি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যে আমাদের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টালস ডিউটি, এগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে? এটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। মৌলিক কর্তব্য থেকে যদি তোমাদের এমসিকিউ গুলো আসে, এই যে আমি লাইনগুলো বললাম, যেভাবে বললাম, এখান থেকে তোমাদের এমসিকিউ গুলো আসবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যদি মূল জিনিসটা তুমি জানো বা একটু ব্যাখ্যা সহকারে তুমি পড়ে নাও, তাহলে তুমি আনসার করতে পারবে। চলো এখন আমরা এমসিকিউ গুলো কিছু প্র্যাকটিস করছি। প্রথম এমসিকিউ যেটা রয়েছে 8 নম্বরে, মূল সংবিধানে মূল কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এক্ষুনি আমি বললাম কয়টি মৌলিক কর্তব্য রয়েছে। মূল সংবিধানের কথা বলা হয়েছে, 10টি মৌলিক কর্তব্য রয়েছে। মূল সংবিধানে মৌলিক কর্তব্য কত সালে যুক্ত হয়েছিল? 1976 সালে। ঠিক না, 1976 সালের কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, চলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি কথা সংযোজন হয়েছে? মানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলির কথাটি সংযোজিত হয়েছে, ভারতের সংবিধানে যুক্ত হয়েছে, সংযোজন হয়েছে? তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী, 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কত সালে? 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে বা যুক্ত হয়েছে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী সময়ে যেটা আমি বললাম 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, পরবর্তী সময়ে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অপর একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 10+1 মানে 11টি। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই। কোশ্চেন যেভাবে মৌলিক কর্তব্য থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসবে, আশা করি তোমরা আনসার করতে পারবে। চলো নেক্সট যে কোশ্চেনটা, 10 নম্বর কোশ্চেন। সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে যুক্ত হয়েছে? এক্ষুনি বললাম আমি, সেটা কোন দেশে? সেটা রাশিয়া, সোভিয়েত রাশিয়া বা রাশিয়ার থেকে অনুকরণ করে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ডিএসপিএস। আর যদি বলে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা হলো আয়ারল্যান্ড। ঠিক না, আমি বলেছি আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আর মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি রাশিয়া থেকে, সোভিয়েত রাশিয়া, আর ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি হলো আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসে যে এমসিকিউ গুলো তোমাদের করিয়েছি, এই এমসিকিউ গুলোই এই দুটো টপিক থেকে আসবে যদি আসে। হ্যাঁ, কেননা বিভিন্ন এক্সামে এই এমসিকিউ গুলোই এসেছে। আশা করি ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে, তোমরা বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। প্রত্যেকদিন রাত্রি 7টার সময়, প্রত্যেকদিন পারি না, মাঝে মাঝে গ্যাপ যায়, রাত্রি 7টার সময় আমাদের ক্লাস আসছে। তুমি যদি এসএসসি, এমটিএস,
CGL TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন রেলওয়ে এনটিপিসি, হাইকোর্ট গ্রুপ ডি পিওন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেন্টাল কলেজ যদি প্রিপারেশন করছো তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে এবং আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে। আমাদের নোটসগুলো যদি নিয়ে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। ক্লাসগুলোর প্লেলিস্টও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে, কেননা বিভিন্ন ইনফরমেশন তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেটারও লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন করে নেবে। তোমরা যে যে এক্সামের প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো, আমরা কর্মবার্তা অনলাইন যেটুকু তোমাদেরকে হেল্প করতে পারি অবশ্যই আমরা হেল্প করব। তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।